আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্যে। তরুণ ও হিডেন মাইন্ডকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে জুড়ে থাকার জন্যে। গল্পের সঠিক উত্তর দিন আর হয়ে যান আমাদের পরিবারের সদস্য। আরও ভালো অনুভূতির জন্যে হেডফোন ব্যবহার করুন। কি মনে করেছেন নিজেকে? ওর কথা মতো উঠবো বসবো নাকি? আমি আমি এলাকার বাচ্চা। আমার যখন ইচ্ছা যেখানে ইচ্ছা হবে সেখানে যাব। কোনো শালা আমাকে আটকাতে পারবে না। শ্রাবণ বাবু, আমাকে ভুলে গেলেন? আমায় নিজের কাছে রাখবেন না? আমি যে বড় একা হয়ে গেছি। আমাকে কেউ ভালোবাসে না, কেউ না। এই কে রে? এরকম ন্যাকা কান্না কে কাঁদছে? আমি শ্রাবণ বাবু, আমি। এই আমিটাকে? নামটাম নেই নাকি? আমি চিনতে পারছেন না আমার? তাকান এদিকে। আচমকা লোকটা ঘাড় ঘোরাতেই মদের নেশাটা নিমেষেই কেটে গেল তার। এই তুমি কি করে এলে এখানে? তুমি তো আপনি খুশি হননি আমায় দেখে? আমায় ভালোবাসবেন না আর? বাসুন না, বাসুন। আমি এসেছি তো আপনার কাছে। নিন আমায়, নিন, নিন না। চলে যাও এখান থেকে। কেন এখানে এসেছো? চলে যাও, চলে যাও। আমার যে একা থাকতে ভালো লাগছে না। আপনি যাবেন না আমার সাথে? চলুন না, আপনাকে সাথে নিয়ে তারপরেই যাব আমি। আর এক মুহূর্ত এখানে থাকলে চলবে না। কত দূর পালাবি? আমার হাত থেকে পালিয়ে যেতে পারবি না। হঠাৎ পিছন থেকে আসা প্রবল ধাক্কাতে মুখ থুবড়ে পড়ে গেল লোকটা। নিমেষের মধ্যে ধীরে ধীরে অন্ধকার ছড়িয়ে গেল তার চোখের সামনে। আজকের গল্পের জন্য আমাদের চিরাচরিত স্থান থেকে একটু বেরোতে চলেছি। যাব ইরাবতীর আসরে, যেখানে প্রেম আর মোহের মাঝে জাল বিছিয়েছে হিংসা আর ঘেন্না। শুনুন ইরাবতী কি বলতে চায়। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন। ওলট পালট অরিজিনালসে রিয়া দাসের কলমে বাইজি মহলের ভূত। কিছু করুন বৈদ্য মশাই, দিনে দিনে যে ওর রোগটা বেড়েই চলেছে। আমি আর পারছি না সহ্য করতে। আপনি যে করে হোক আমার মেয়েটাকে ঠিক করে দিন। দেখুন চন্দনা দেবী, আমার মনে হয় ওর এই রোগ আমার পক্ষে ঠিক করা সম্ভব হবে না। ওকে শহরের কোনো ভালো মানসিক রোগের ডাক্তার দেখান, তাহলে যদি কোনো সুরাহা মেলে। শহরে? কিন্তু বৈদ্যমশাই, শহরে যাওয়ার সামর্থ্য যে আমাদের নেই। দেখুন না, আপনি যদি কিছু ব্যবস্থা করতে পারেন। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। এখন আমি আসি, বুঝলেন? ওকে একটু চোখে চোখে রাখবেন, নিজের যেন না কোনো ক্ষতি করে বসে। হ্যাঁ হ্যাঁ বৈদ্যমশাই। এ কেমন ভাগ্য দিয়েছ তুমি আমায় ভগবান! আমি কি পাপ করেছিলাম আগের জন্মে?
জন্ম থেকেই আমার জীবনটা একেবারে নরক হয়ে গেল। আর কত কষ্ট সহ্য করব আমি, ভগবান। চন্দনা, কেঁদো না, ঠিক হয়ে যাবে সব। এই এই, তুমি চুপ করো। তোমাকে বিয়ে করেই তো আমার জীবনটা একেবারে আগুনে পুড়ে ছারখার হয়ে গেল। সব আমার এই পোড়া কপাল, পোড়া কপাল, বুঝেছো? মা, মা, তুমি এরকম করছো কেন? কেউ বকেছে তোমাকে? আমি তো বকিনি তোমায়। বকেছে তোমায়? এই পারুল, তুই বকেছিস আমার মাকে? কে রে, চুপ করে আছিস কেন? বল বল। বল, কি রে? আবার দেখো, দেখো না, নিজের নাম ধরেই আমার সাথে কথা বলছে। উফ, পারুলও বকিনি, তাও দেখো কেমন করে যাচ্ছে। যাও তো, কথা বলবো না, আমি চলে যাচ্ছি ঘরে খেলতে। কি মজা, আজকে আমরা নতুন খেলা খেলবো খেলবো। ওই পারুল, একটা কথা বলবি? তুই আমার মাকে, তাই না? এনে এনে নে নে নে, ওই আরো নিবি নিবি, এনে নে, এই তো নে না, নে নে, আরো নে, আরো আরো নে নে, আরো চাই, আরো, এনে এনে নে 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 এনে, এনে, শান্তি পেয়েছিস? শান্তি, হ্যাঁ, শান্তি পেয়েছিস? নিবি, আরো নিবি, এনে 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 এনে। পারুল, পারুল মা, দরজা খোল মা। এ তুই কি করছিস ভিতরে? পারুল, দরজাটা একবার খোল, খোল মা। পারুল, দরজাটা খোল মা। পারুল, দরজাটা খোল, দরজাটা খোল। তোমরা তোমরা চলে যাও এখন, নইলেও ছাড়বে না তোমাদের। যাও যাও এখন, যাও যাও। হ্যাঁ, এ কি, এ তুই কি করছিস? আরে, নিজের এত সুন্দর চুলটা পুরো কেটে ফেললি, কেন করলি এমন? এটাই তো আজকে নতুন খেলা ছিল। এখন তোমরা যাও, খেলা শেষ হয়নি এখনো, এখনো আরো খেলবো আমি, আরো খেলবো। मायरे मैं तो गिरधर के घर जाऊं, मैं तो गिरधर के घर जाऊं। मायरे मैं तो गिरधर के घर जाऊं, मैं तो गिरधर के घर जाऊं। गिरधर मेरो साचे प्रीतम, गिरधर मेरो साचे प्रीतम, देखत रूप लुभाऊं, देखत रूप लुभाऊं, मैं तो गिरधर
तो गिरधर के घर जाऊं। বাহ বাহ, কি অপূর্ব এই দৃশ্য! ইরাবতী, ইরাবতী, তোমার মতো কেউ নেই এই দুনিয়ায়। তুমি হলে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপ্সরা। ধন্যবাদ শ্রাবণ বাবু। তা বলছি শ্রাবণবাবু, আপনার স্ত্রী এই খবর রাখেন যে আপনি এই রাতের বেলায় পরস্ত্রী দেখতে আসেন? নিজেকে কি সাধু পুরুষ প্রমাণ করতে চাইছো প্রদীপ? আপনার সাথে আমাকে ভুলেও তুলনা করবেন না। আপনার আর আমার ভাবনা চিন্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বসেছে তো বাইজির ঘরে, তাও আবার আমারই পাশে। পার্থক্য দেখাচ্ছ, হ্যাঁ? যত সব। আপনারা দয়া করে থামুন, এটা কোনো তর্ক বিতর্কের জায়গা নয়। আর আমার কাজ হয়তো এখানে তেমন কিছু নেই, আমি আসি। বিদায় জানিয়ে ইরাবতী নিজের উন্মুক্ত নিতম্বের ভাঁজ দোলাতে দোলাতে নিজের ঘরে প্রবেশ করল। সাথে সাথে প্রদীপও উঠে দাঁড়িয়ে ইরাবতীর ঘরের দিকে কিছুটা এগিয়ে যেতেই সে আবারও পিছন ঘুরে বলল, তাহলে শ্রাবণবাবু, দেখতে পাচ্ছেন তো, পার্থক্য তো আছেই। আর আছে বলেই আজ ইরাবতীর ঘরে প্রবেশের অধিকার সে শুধু আমায় দিয়েছে। যাও যাও, সময় আমারও আসবে। খানিক অহংকারী রূপ নিয়ে প্রদীপ সেখান থেকে চলে গেল। ওদিকে ইরাবতী বন্ধ দরজায় দুটো টোকা পড়ার আওয়াজ পেতেই দরজা খোলে। সাথে সাথেই যেন এক তীব্র ঝড় তার শরীরের সাথে লেপ্টে গেল। কাল কোথায় ছিলে ইরা? বাড়িতে গেছিলাম, বাবা অসুস্থ হয়ে পড়েছিল, তাই আমি। বুঝলাম। তোমাকে আজ একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রস্তাব দেব, তুমি কি শুনবে? কি শুনি? আমার তোমাকে এই জায়গায় দেখতে ভালো লাগে না, তুমি আর থেকো না এখানে। বাবা, এখানে না থাকলে আমার বাড়িতে টাকা আসবে কোথা থেকে? আর এই জায়গায় না চাইতেও কেমন এক টান কাজ করে। আমায় বিয়ে করবে? বিয়ে? জমিদার বাড়ির ছেলে কিনা আমার মতো বাহিজিকে বিয়ে করবে? বড় হাসালে। আমি কোনো মজা করছি না, সত্যি বলছি। একটু ভেবে কথা বলো প্রদীপ বাবু, আমায় বিয়ে করলে জমিদার মশাই তোমায় বাড়িতে ঠাঁই দেবেন তো? সে আমি বুঝে নেব। আর নিজেকে মিথ্যে আশা দেখিও না, বাস্তবে ফেরো। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। এতক্ষণে দুজনের ওষ্ঠের ব্যবধান ধীরে ধীরে কমে আসতে শুরু করেছে। মিলন খেলায় মেতে উঠেছে দুজনে। ইরাবতীর তৃপ্তি ভরা আর্তনাদ সারা ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। কিন্তু হঠাৎ দরজার দিকে চোখ গেল তার। সে দেখল দরজার ফাঁক থেকে একটা হিংস্র চোখ উঁকি দিচ্ছে। ইরাবতীর চোখ পড়তেই নিমেষের মধ্যে সেই চোখ উধাও হয়ে গেল। কে কে আছেন বাইরে? কি হলো? শরীরে কোনোভাবে বস্ত্র ঢেকে তাড়াহুড়ো করে দরজাটা খুলল ইরাবতী। কিন্তু না, কাউকে দেখতে পেল না সে। কোথায় গেল সেই আগন্তুক? আমি নিশ্চিত এটা ওই অসভ্য শ্রাবণের কাজ। ইরাবতী কোনো কথা বলল না, বারবার শুধু এদিক ওদিক খুঁজেই চলেছিল সেই আগন্তুককে। কাউকে দেখতে না পেয়ে কেমন যেন অজানা এক কারণে ভয় পেল সে, কিন্তু তা প্রদীপকে বুঝতে দিল না। প্রদীপ বাবু, আজ তুমি এসো। কিন্তু কেন? কেন মানে? এখানে সারা রাত কাটাবে নাকি? কিন্তু তুমি যাও, হয়তো সময় চাইছে না তোমাকে এই মুহূর্তে। মুখ ভার করে একটু রাগ নিয়ে প্রদীপ সোজা বেরিয়ে গেল ঘরের বাইরে। পিছন থেকে ইরাবতী বলে ওঠে, প্রদীপ বাবু, সাবধানে যেও। প্রদীপ কোনো উত্তর না দিয়েই বেরিয়ে গেল সেখান থেকে।
বৃষ্টি আসার আগে ঘরে পৌঁছতে হবে। উফ, যা ঝড় হচ্ছে, সামনে কিছু দেখতেই পাচ্ছি না। কিছুটা হেঁটে যেতেই সে দেখল তার সামনে ধুলো মাখা আবছা অন্ধকারের মধ্যে কে যেন এগিয়ে আসছে। আপনি এখানে কি করছেন? প্রদীপ, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিসের ক্ষমা? এই যে একটু আগে ইরাবতীর ঘরে উঁকি দিচ্ছিলেন তার জন্য? মানে আমি আমি এমন কাজ করিনি, বিশ্বাস করো। তোমার কোথাও ভুল হচ্ছে। থাক, আর ভালো সাজার চেষ্টা করতে হবে না। আপনার রূপ আমার জানা হয়ে গেছে। প্রদীপ, প্রদীপ, আমি বুঝেছি। আমি তোমার সাথে তখন খুব খুব খারাপ ব্যবহার করেছিলাম। কাল অবধি অপেক্ষা করে নিজের ব্যাকুলতা বাড়াতে পারছিলাম না, তাই ছুটে এলাম তোমার কাছে। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। দেখুন, এখন এসবের সময় নয়। প্রচণ্ড ঝড় হচ্ছে, বাইরে থাকা নিরাপদ হবে না। বাড়ি ফিরে যান। তার মানে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? সে না, পরের দিন আপনি বরং ইরাবতীর থেকে ক্ষমা চাইবেন, তারপর আমি ভেবে দেখব। কথাটা বলেই তাড়াহুড়ো করে প্রদীপ এগোতে যাচ্ছিল, কিন্তু না, থমকে দাঁড়িয়ে পড়ল সে। একটা মেয়ের কাছে ক্ষমা চাইবো আমি? বলেছিলাম না, সময় আমারও আসবে। শ্রাবণ, তোকে আমি মুখ বন্ধ রাখ একদম। এবার ওই ইরাবতীকে নিয়ে কি করি, তুই ভূত হয়ে দেখবি। ইরাবতীর যদি কিছু হয়, শালা জমিদারের বেটা বলে মাথা কিনে নিয়েছিলিস, তাই না? তো সব অহংকার এখন আমার ওই পায়ের তলায়। প্রদীপের প্রাণবায়ু ধুক ধুক করছে তখন, আর কোনো শব্দ করার ক্ষমতা তার নেই। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, আর সেই বৃষ্টির জলে প্রদীপের শরীর থেকে বেরিয়ে আসা রক্ত মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে। মেঘের তীব্র গর্জন যেন এই অশুভ ঘটনার সংকেত দিতে চাইছে পদ্মডাঙ্গা গ্রামকে। কিন্তু পুরো গ্রাম এখন নির্জন ঘুমে আচ্ছন্ন। বাইরে এই দুর্যোগের পরিবেশে কোনো মানুষের থাকার কথা নয়, কিন্তু সেই দুর্যোগের মধ্যেও শ্রাবণবাবু খুব সন্তর্পণে প্রদীপের দেহটা সরিয়ে ফেলল, আর তার ঠিক পরেই হানা দিল বাইজি বাড়ির উদ্দেশ্যে, ইরাবতীর কাছে। আজ রাতটা অনেক হিংস্র হতে চলেছে। পরের দিন সকালে ছড়িয়ে পড়ল খবর, গ্রামবাসীদের মুখে মুখে লেগে এই রয়েছে। শুনেছো, জমিদার বাবুর ছেলে নিখোঁজ, কাল রাতের থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হলো বলো দেখি। শুনেছি তো বাইজি বাড়ি যেত। কাল রাতে তাহলে গিয়েছিল মনে হচ্ছে। ঝড় বৃষ্টির মধ্যে কি যে হলো। আরে আরে, শোনো তোমরা, একটা খাস খবর আছে। কি 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 ওই খবর? যে বাইজি বাড়ির যে ইরাবতী আছে, ও মরেছে। কি করে? কি বাবা? আগুনে পুড়ে শরীরটা একেবারে ঝলসে গেছে। কাল তো জমিদার বাড়ির ছেলে বাইজি বাড়ি গিয়েছিল, তারপরে এই খবর। আবার ইরাবতী এমন ভাবে মরলো? এ কোনো রহস্যের গন্ধ পাচ্ছি আমি। ঠিক, হ্যাঁ, রহস্যের গন্ধই পুলিশে আছে। খবর দিতে হবে। আমি তো আপনাদের বারবার বলছি, আমার পক্ষে ওকে সুস্থ করে তোলা সম্ভব হবে না। আপনাদের আর কিভাবে বোঝাই বলুন তো? কিন্তু কিন্তু এমন ভাবে চললে তো আমার মেয়েটা মরে যাবে বৈদ্যমশাই, মরে যাবে। আপনি একবার একটু দেখুন না আমার মেয়েটাকে। ও নিজের যা অবস্থা করেছে আমার পক্ষে চোখে দেখা যাচ্ছে না। বৈদ্যমশাই, আমার এই মেয়েটা হারালে যে সব হারাবো আমি। ঠিক আছে, চলুন দেখি
পারুল, মা, একবার বেরো, দেখ কে এসেছেন। বৈদ্যমশাই, একবার বেরো, এই পারুল, বেরো। দরজাটা খোল। কি করছিস তুই ভিতরে? খোল দরজাটা। তোমরা বারবার খেলার সময় কেন বিরক্ত করো আমায়? যাও এখান থেকে সবাই, যাও। পারুল, পারুল, আমি এসেছি, দরজা খোল। এই দেখ দেখ, তোর জন্য নতুন উপহার এনেছি। দরজা খোল মা। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা তিনজনেই দেখলেন দরজাটা ধীরে ধীরে খুলছে। তারপর ওনাদের চোখ যেখানে পড়ল তা দেখে তাঁদের শিরদাঁড়া বেয়ে যেন শীতল স্রোত নেমে গেল। পারুল বেরোতে ওর শরীর থেকে কাঁচা রক্তের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল চারিদিকে। কারণ পারুল এতক্ষণ বন্ধ ঘরের ভিতরে নিজের শরীরের আবরণ অর্থাৎ প্রায় অংশের চামড়া ছুরির সাহায্যে ছিঁড়ে ফেলেছে। সামনে যেন এক লাভারূপী রক্তপিণ্ড দাঁড়িয়ে আছে। পারুল, তুই তুই গলা থেকে যেন আর শব্দই বের করতে পারছেন না পারুলের বাবা। আমার উপহার নেওয়ার পালা পরে আসবে বৈদ্যমশাই, এখন তো ওকে আমি উপহার দিচ্ছি। উপহার দিচ্ছ মানে? কাকে? পারুল নিজের অন্ধকার ঘরের ভিতরে আঙুল দেখিয়ে নির্দেশ করে বলল, ওই তো দেখো, ওকে, ইরাকে। বৈদ্যমশাই ঘরের ভিতরে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলেন ভিতরে কেউ আছে কিনা। শুধু ঠান্ডা হাওয়া অনুভব করলেন তিনি, কিন্তু কিছুই দেখতে পেলেন না। তবে ওনার চোখ মুখ দেখে মনে হচ্ছে উনি কিছু একটা আঁচ করতে পেরেছেন। কি উপহার দিচ্ছিস তুই ইরাকে? এই তো দেখো, আমাকে আমার আমার এই যে সুন্দর শরীরের চামড়া, এটাই তো দিচ্ছি উপহারে। দেখো, ও খুব খুশি হয়েছে জানো, ও খুব খুশি। বৈদ্যমশাই পারুলের কথা শোনা মাত্রই তার ঘরের ভিতরে ঢোকে। চালাকি করে ঘরের মধ্যে রাখা ধারালো ছুরিটা বাইরে বের করে আনেন। পারুলকে ঘরের মধ্যে রেখে বাইরে থেকে দরজাটা তাড়াহুড়ো করে বন্ধ করার সময় পারুলের চোখে পড়ে সেই ছুরি। কিন্তু তার মধ্যে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে বৈদ্যমশাই। প্রবল আর্তনাদে ঘরটা কেঁপে ওঠে তার। আমাকে দে ওটা, দে আমাকে, ওটা আমার ছুরি। তোর তোর সাহস কি করে হলো ওটা নেওয়ার? আমার এখনো উপহার দেওয়া বাকি আছে, দে ওটা, দে বলছে, দে। পারুল কোনো নতুন রোগে আক্রান্ত নয় নবীন বাবু, ওকে কোনো অশুভ আত্মা বশ করে রেখেছে। মানে এসব কি বলছেন আপনি? ও তো ছোটবেলা থেকেই এমন, কিন্তু এই কদিন যেন একটু বেশি পাগলামি করছে। একটু একটু পরিষ্কার করে বলুন না বৈদ্যমশাই। আমার মন বলছে, জ্যোতিষবিদ্যার জ্ঞান বলছে, এর পিছনে নিশ্চয়ই অশরীরী কিছু রয়েছে। অশুভ শক্তির উপস্থিতি আমি অনুভব করতে পারি। তাছাড়াও পারুলের হঠাৎ এত পাগলামি বেড়ে যাওয়ার কারণ স্বাভাবিক নয়। এর পেছনে নিশ্চয়ই কেউ না কেউ আছে। আচ্ছা, এই ইরাকে? ইরাবতী? ইরাবতী আমার মেয়ে। আমি তো জানতাম আপনার দুই মেয়ে, ইন্দিরা আর পারুল। আর আপনার বড় মেয়ে ইন্দিরা, সে নিখোঁজ হয়েছিল। তবে এই ইরাবতী কে? ইরাবতী আসলে ইন্দিরাই।
আপনাকে মিথ্যা বলেছিলাম আমরা। একদিন একদিন ইন্দিরাকে ওই বাইজি বাড়িতে ওখানকার মালিক ছল করে নিয়ে গিয়েছিল। মেয়েটা আমার ছোটবেলা থেকেই খুব সুন্দর নাচে, ভীষণ ভালোবাসতো নাচতে। ওই নাচের লোভী ওকে ওখান থেকে আর বের করে আনতে পারলো না। শুরুতে ও বুঝতেও পারেনি যে জায়গাটা ওর জন্য নয়। সময় যেতে যেতে ও যখন বুঝলো তখন বড্ড দেরি হয়ে গিয়েছিল। আমরা কখনো চাইনি ওকে ওই জায়গায় রাখতে। বারবার বলেছিলাম বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কিন্তু ওর যে এক বিশেষ টান ছিল ওই জায়গার প্রতি, আর তা হওয়ারই কথা। তখন থেকেই ওকে ত্যায্য কন্যা করেছিলাম, কারণ সমাজকে মুখ দেখানোর ক্ষমতা যে ছিল না আমার। তবে হ্যাঁ, এই নয় যে গ্রামবাসীরা জানে না ও আমারই মেয়ে। ত্যায্য করার পর থেকেই কেউ ওকে নিয়ে বিশেষ কিছু বলতো না আমার। তবে ও মাঝে মাঝেই আসতো এই বাড়িতে, সবার চোখের আড়ালে। সত্যি কথা বলতে, আমার অসুখ হবার পর থেকে ওই এই সংসারের হালটা ধরেছিল। ধরেছিল মানে? আসলে গত সপ্তাহে ইরাবতী মানে ইন্দিরার মৃত্যু হয়েছে। হায় ঈশ্বর! আমরা তো ভেবেছিলাম ওকেই বলবো নিজের বোনটাকে যাতে শহরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু তার আগে ও কিভাবে মারা গেছে? আগুনে পুড়ে। ও এটা কি কোনো দুর্ঘটনায় হয়েছে? আমরা কিছু জানি না, কেউই কিছু বলতে পারছে না। ওর ওর মৃত্যুটা আদৌ দুর্ঘটনাবশত নাকি অন্য কোনো কারণ, কেউ কিচ্ছু বলছে না। পুলিশ তদন্ত করছেন, কিন্তু কোনো রহস্য উদ্ধার করতে পারেননি এখনো। সবটা শুনে বেশ কিছুক্ষণ চুপ থেকে বৈদ্যমশাই আবার মুখ খুললেন। নবীনবাবু, যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো তান্ত্রিক আনার ব্যবস্থা করতে হবে। ইন্দিরার অশুভ ছায়া পড়েছে এই বাড়িতে। আচ্ছা, তান্ত্রিক ডাকতে হবে? হ্যাঁ 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 হ্যাঁ। পারুল, তোর কাজ এখনো বাকি আছে, এখনো তোর শরীরের চামড়া বাকি আছে। দে ওগুলো আমাকে, দে বলছি। ইরা, ইরা, তুই রাগ করেছিস খুব? বল। ওই ওই বই তো ছুরিটা নিয়ে চলে গেল। আমি কিভাবে দিই তোকে বলতো? আমি কিছু শুনতে চাই না, আমার এক্ষুনি চাই। দে পারুল, দে, দে না, দে। দাঁড়া দাঁড়া, ছুরি লাগবে না আমার। হাত দিয়ে ছিঁড়ে দেবো আমি, হাত দিয়ে ছিঁড়ে দেবো। এই বলে পারুল নিজের মধ্যেকার সমস্ত শক্তি একত্রিত করে হাত দিয়েই শরীরের বাকি চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে ইরাবতীর সামনে ফেলতে লাগলো। সময় এগোনোর সাথে সাথে পারুল ক্লান্ত হয়ে পড়ে। রক্তমাখা শরীর নিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে সে। গলার আওয়াজ ক্ষীণ হয়ে এসেছে। আমি সব দিয়ে দিয়েছি ইরা, সব দিয়ে দিয়েছি। আমাদের কপালে যে এমন এক দুর্দিন আসবে আমি ভাবতেও পারিনি।
মেয়েটার আত্মার ছায়া পড়েছে, কিন্তু ও কেন করবে এমন? ওর তো আমাদের প্রতি কোনো ক্ষোভ ছিল না, ও তো সবটাই মেনে নিয়েছিল। তাহলে কেন করছে পারুলের সাথে অমন? আমিও তো অনেক প্রশ্নের উত্তর পাচ্ছি না চন্দনা, পাচ্ছি না। তুমি আর চিন্তা করো না, কাল সকালেই বৈদ্যমশাই এক তান্ত্রিককে নিয়ে আসবে বলেছেন। ভরসা রাখো ওনার ওপর, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। কিছুক্ষণ পর রাত বাড়তে দুজনে ঘুমিয়ে পড়লেন। কি একটা আওয়াজ হচ্ছে। আওয়াজটা তো এই ঘরের মধ্যেই হচ্ছে, কিন্তু হঠাৎ চন্দনা দেবী বিছানার দিকে ঝুঁকে ভালো করে নিজের কান পাততেই বুঝতে পারলেন শব্দটা আসলে খাটের তলা থেকেই আসছে। ইতিমধ্যেই বুকের মধ্যে এক অজানা ভয় বাসা বাঁধতে শুরু করে দিয়েছে ওনার। খাটের তলায় এমন ভাবে আওয়াজ হচ্ছে, বিড়াল ঢুকলো নাকি? বুকে ভয় নিয়ে সাহস করে বিছানা থেকে নামলেন চন্দনা দেবী। উবু হয়ে বসে বিছানার চাদরটা তুলে খাটের তলায় অন্ধকারের মধ্যে চোখ পড়তে শিউরে উঠল ওনার গা। পারুল, তুই? চন্দনা দেবী দেখছেন পারুল উবু হয়ে বসে মাথাটাকে দুই পায়ের মাঝে রেখে হিংস্র জন্তুর মতো ঠোঁটে এক পাশবিক হাসি নিয়ে তাকিয়ে রয়েছে ওনার দিকে। চোখ দুটো অন্ধকারে জ্বলছে, আবার টপ টপ করে ঝরছে রক্ত। ডান হাতে শক্ত করে ধরে রেখেছে একটা কাঁচি। ভয় পাচ্ছ মা? ভয় পেও না, আমি তোমার কিচ্ছু করব না, শুধু তোমার থেকে একটা জিনিস নেব। কি কি নিবি তুই? তোমার মাথার চুল। ওগো, ওঠো, দেখো পারুল। পারুল, পারুল, ছাড় 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 ছাড়, তোর মাকে ছাড়। পারুল, ছাড় বলছি, বলছি ছাড়, ছাড় বলছি, ছাড়। ছাড় মুখপুরি, আমার চুল নিয়ে তুই কি করবি? আচ্ছা, অবশেষে নিজের কাজ শেষ করে সমস্ত কাটা চুল নিয়ে দৌড় দিল নিজের ঘরে। নবীনবাবু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখলেন শুধু। সেই রাতে আর কারোর চোখে ঘুম এলো না। পরদিন সকাল হতেই বৈদ্যমশাই এক জটাধারী তান্ত্রিকের সাথে উপস্থিত হলেন নবীনবাবুর বাড়িতে। কি এমন অবস্থা পারুল করেছে? আপনারা চলে যান আমার সামনে থেকে, আমাকে একা থাকতে দিন। চন্দনা দেবী নিজের এই রূপ সবার সামনে আনতে লজ্জা বোধ করছেন, তাই উনি নিজেকে ঘরে আটকে নিয়েছেন। কাউকেই উনি নিজের সামনে দেখতে চাইছেন না। তাই নবীনবাবু নিজের স্ত্রীর এমন আর্তনাদের পর ওনার ঘরের দরজাটা বন্ধ করে দিলেন। কিন্তু কিন্তু পারুলের ঘর তো আমি নিজে বন্ধ করে গেছিলাম, ও বেরোলো কি করে? আমি জানি না বৈদ্যমশাই, আমি কিছুই বুঝতে পারছি না। বাবা, বাবা, আপনি নিশ্চয়ই সব শুনেছেন ওনার মুখে। এবার আমার মেয়েটাকে বাঁচান, আপনি দয়া করে বাঁচান। ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ উর্বৈ নমঃ স্বাহা, ওম নমঃ চণ্ডিকায় নমঃ, ওম নমঃ উর্বৈ নমঃ স্বাহা। এই বাড়িতে এক বিরাট অশুভ শক্তি নিজের আস্তানা গেড়েছে। এই শক্তিকে হারানো এত সহজ হবে না। চল তোর মেয়ের কাছে। এই মেয়ে, দরজা খোল।
দরজা খোল বলছি। কে বিরক্ত করতে এসেছিস এখন? খুলবো না আমি দরজা, খুলবো না, চলে যা। কেন খুলবি না? ভিতরে কে আছে তোর সাথে? কি রাজকার্য করছিস তুই? হ্যাঁ, রাজকার্য তো বটেই। আমি আমার দিদি ইরাকে নতুন করে সাজাচ্ছি। তুই আমাকে আটকাতে এসেছিস তাই না? পারবি না, তুই কিচ্ছু করতে পারবি না। নিজের মায়ের সাথে এমন কেন করলি? ওই চুল তোর কি কাজে লাগবে? কাজে লাগবে, কাজে লাগবে তো। এই তো আমার ইরার জন্য। আমার চুল ওর জন্য যথেষ্ট ছিল না, ওর যে আরো চুল লাগতো। আমি দেখতে চাই তোর দিদিকে। না, এখনো সময় হয়নি। না, ভালোয় ভালোয় খোল দরজা, নইলে তোর দিদির অবস্থা খুব খারাপ হবে। কি বললি তুই? তোর এত ক্ষমতা? ইরার কোনো ক্ষতি করলে পারুল যে তোকে ছাড়বে না। দেখ দেখ এবার আমি কি করি। নিজের দুই হাত জড়ো করে আবারও বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ শুরু করলেন নিশিকান্ত তান্ত্রিক। বাড়ির ভিতরে যেন এক প্রবল ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। মন্ত্রের জোরে পারুলের ঘরের বন্ধ দরজাটা হাট হয়ে খুলে গেল। মন্ত্র থামালেন তিনি। ঘরের ভিতরে যে দৃশ্য সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা দেখছেন তা দেখে তাদের হাড় হিম হয়ে গেল। সামনে স্তম্ভের মতো দাঁড়িয়ে রয়েছে পারুল। তার ইচ্ছার বিরুদ্ধে যাওয়ায় ফলস্বরূপ চোখে মুখে হিংস্রতার ছাপ ফুটে উঠছে। আর ঠিক তার পিছনেই বাতাসে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ইরাবতীর পোড়া আত্মা। ডান হাতে এক গোছা চুল আর বাম হাতে পারুলের শরীর থেকে ছেঁড়া চামড়া। ইন্দিরা, ইন্দিরা, এবার তুই শেষ হবি তান্ত্রিক। পায়ের কাছে থাকা কাঁচিটা নিয়ে চিতার মতন তেড়ে এলো পারুল তান্ত্রিকের দিকে। তবে নিশিকান্ত তান্ত্রিক আগে থেকেই এমন এক আক্রমণের আশঙ্কা বুঝতে পেরেছে। কাঁধের মধ্যে থাকা থলিটা থেকে মন্ত্রপুত বালির মতো কোনো জিনিস হাতের মুঠোয় নিয়ে রেখেছে। পারুল একেবারে তাঁর মুখের সামনে আসতে ছুঁড়ে মারলেন সেই বালি। সাথে সাথে পারুলের মধ্যেকার সেই অসীম শক্তি হ্রাস পেল। মেঝেতে বসে পড়ল সে। ইরাবতী, তুই কেন এখানে বাসা বেঁধে আছিস? এই জায়গা এখন তো তোর নয়। এই বাড়ির কেউ কোনো ক্ষতি করেনি তোর। ছেড়ে দে পারুলকে, চলে যা এখান থেকে। চলে যাব? চলে যাওয়া তো এত সহজ কাজ নয়। এই বাড়ির লোকেদের সাথে যে আমার বোঝাপড়া বাকি আছে, সেগুলো না মিটিয়ে আমি কিভাবে যাই? ইন্দিরা, কি বোঝাপড়া বাকি আছে মা আমার? থাক, আমার নাম ইরাবতী, ইন্দিরা নয়। ইন্দিরা অনেক আগেই মরে গেছে। আর বোঝাপড়া সেটাও তো সারবো, কিন্তু এখানে তো সবাই উপস্থিত নেই। মা কোথায়? ঘরের মধ্যে নিজেকে আটকে রেখেছে। তোর মায়ের সাথে কেন করলি এরকম? কেন? দেব দেব, সব উত্তর দেব। মাকে চাই আগে। মা, ইন্দিরা? না মা, আমি ইরাবতী। চন্দনা দেবীর ঘরের দরজাটা যেন নিজে থেকেই খুলে গেল। সামনে দেখতে পাচ্ছেন উনি নিজের বড় মেয়েকে। আবার কি ক্ষতি করবি আমার? হ্যাঁ? আমার চুল নিয়ে এমন কেন করলি তুই?
কি এমন ক্ষতি করেছি মা? শুধু তো মাথার চুলটাই নিয়েছি। তুমি আমার থেকে কি কি নিয়েছো জানো? মানে আমি কি নিয়েছি তোর থেকে? হ্যাঁ, কি বলতে চাইছিস তুই? ও মা, ভুলে গেলে? সেই যে সেদিন মনে নেই? মা, আমার মনে হয় পারুলের কোনো ভালো জায়গায় চিকিৎসার দরকার, নইলে ওর পাগলামি দিনে দিনে বাড়তে থাকবে। তুমি বরং বাবার সাথে এটা নিয়ে কথা বলো। ভালো ডাক্তার দেখাবো, তা বলি অত পয়সা কোথায়? কেন? আমি তো দিচ্ছি তোমাদের। তুই কি ভুলে গেছিস তুই এই বাড়ির ত্যায্য কন্যা? তাও দয়া দেখিয়ে পয়সা দিয়ে যাচ্ছিস, ভিক্ষে দিচ্ছিস। এসব কি বলছো মা? বাবা তো অসুস্থ হয়ে পড়েছে, কোথা থেকে টাকা জোগাড় হবে? আমি কোনো কাজ খুঁজে নেব, তোকে অত ভাবতে হবে না আমাদের কথা। লোকে যদি দেখে ওই বাইজি বাড়ির মেয়ে এই বাড়িতে ঢুকেছে, ছিছি করবে সব। মা, আমি তো সময় মতোই আসি বলো, যাতে কেউ আমায় দেখতে না পায়। তাই তো আমি এই রাতের বেলায় আসি। তোর মতো মেয়ের থেকে সাহায্য নিচ্ছি, এর থেকে লজ্জার আর কিছু আছে? ঠিক আছে মা, যতদিন না তুমি কাজ খুঁজে নিচ্ছ ততদিন আমি একটু সাহায্য করে দিই, নইলে যে বাবা আরো অসুস্থ হয়ে পড়বে। বললাম তো তোকে ভাবতে হবে না, তুই যা এখন নিজের জায়গায়। নষ্টামির টাকা দিতে এসেছে। প্রদীপ বাবু, সাবধানে যেও। এত রাতে খেয়ে আমার ঘরের মধ্যে উকি দিচ্ছিল, আশেপাশে কাউকেই তো দেখতে পেলাম না। কাউকে দেখতে না পেয়ে ইরাবতী দরজাটা বন্ধই করে দিচ্ছিল, কিন্তু হঠাৎ দরজার সামনে উপস্থিত হয়েছে কালো চাদরে জড়িয়ে আসা এক আগন্তুক। তাকে দেখে ভীষণ অবাক হলো ইরাবতী। মা, তুমি এখানে? এই জায়গায় তুমি কেন এসেছো? তোর কাছে ক্ষমা চাইতে এসেছি রে। ভাবলাম তুই হয়তো আমার গতকালের বলা কথার জন্য আর ওই বাড়ি যাবি না, তাই আমি চলে এলাম এখানে। কিন্তু কিসের ক্ষমা? কাল যে অতগুলো খারাপ খারাপ কথা শোনালাম তোকে। ও, এ আর নতুন কি? তবে তুমি এখানে না এলেই পারতে। তোর জন্য একটা জিনিস এনেছি জানিস? কি এনেছো? আজ কি বলতো? পারুলের জন্মদিন, কিন্তু এসব জেনে আমার কি লাভ? পারুলের জন্য একটু পায়েস বানিয়েছিলাম, তোরও তো পায়েস খেতে খুব ভালো লাগে, তাই তোর জন্য একটু এনেছি। তাই? আমার এসব লাগবে না মা, তুমি আসতে পারো। তোর জন্যে এত শখ করে নিয়ে এলাম, খাবি না? আমি খুব খারাপ মা, বল। আরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাও, আমি খেয়ে নেব। কিন্তু তুমি আর বেশিক্ষণ এখানে থেকো না, কেউ দেখে নিলে সমস্যা হয়ে যাবে। ও ছাড় তো, ও কিছু হবে না, সবাই ঘুমোচ্ছে। তুই যদি এক্ষুনি খাস তাহলে আমি বুঝবো তোর আমার প্রতি আর কোনো রাগ নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ইরাবতী এক চামচ পায়েস খেল, ভালো হয়েছে তো? সত্যিই বেশ সুন্দর হয়েছে। খুশি হয়ে আরো কয়েক চামচ খেয়ে নিল সে। মাথাটা কেমন যেন ঘুরছে, দাঁড়িয়ে থাকতে পারছি না তো। কিন্তু খাওয়ার কিছুক্ষণের মধ্যেই ইরাবতীর মাথা যেন কেমন ঘুরতে শুরু করলো। দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলেছে সে। ইরাবতী, কি হলো? কি হলো? শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে? তুই এটা সত্যি সত্যি ভাবলি আমি তোর মতো একটা নোংরা মেয়ের কাছে ক্ষমা চাইব?
ছোটবেলা থেকে রূপের বড্ড দেমাক বল। সারাক্ষণ নিজের চুলটা নিয়ে রং ঢং করতে করতেই তোর সময় কেটে যেত। তোদের মানুষ করতে গিয়ে নিজের চুল উঠে গেল, তাও তো মানুষ করতে পারলাম না। আজকে তোর এই চুল আমি উপড়ে ফেলে দেবো। না মা, আয় এমন করো আয় না। আয়, আজকে তোর এই চুল আমি কেটেই দেবো। আয় আয়, কাছিটা কোথায়? হ্যাঁ? এই তো, না। আয় আয় আয়। দেখ, নিজেকে আয়নায় দেখ এবার। কেমন লাগছে বল? হ্যাঁ, কেমন লাগছে? তোর জন্য আমার মান সম্মান সব নষ্ট হয়েছে। তোর এই মুখটা দেখলি না আমার গাটা জ্বলে ওঠে। আমি জানি তোর তো লজ্জা শরম কিছু নেই। তোকে অতগুলো কথা শোনানোর পরেও তুই মুখ তুলে চলে আসতিস। হ্যাঁ, একটা সত্যি কথা জানিস, তুই মরলে তবে আমার শরীরের জ্বালা মিটবে। চন্দনা দেবী নিজের সাথে আনা কেরোসিনের জারটা খুলে তেল ইরাবতীর গায়ে ঢেলে ঘরের মধ্যে চারিদিকে ছড়িয়ে দিলেন। ঘরের বাইরে গিয়ে একটা দেশলাই জেলে ঘরের দিকে ছুড়ে দিতেই দাউ দাউ করে জ্বলে ওঠে ঘরটা, আর সাথে ইরাবতী। কেউ কিছু বোঝার আগেই দরজাটা বন্ধ করে তাড়াতাড়ি করে বেরিয়ে গেলেন চন্দনা দেবী। ইরাবতীর মৃদু গলার আর্তনাদ কারুর কান অবধিও পৌঁছল না। কিছুক্ষণ পরে সবার নাকে আগুনের পোড়া গন্ধ আসতেই সন্দেহবশত ইরাবতীর ঘরের দিকে ছুটে আসে। ততক্ষণে ইরাবতীর অস্তিত্ব ভস্মে পরিণত হয়েছে। ছি চন্দনা, ছি ছি ছি, শেষ পর্যন্ত নিজের মেয়েকে খুন করলে। নিজের মেয়েকে। হোক তোমার পছন্দ নয় তাকে, তা বলে মেরে ফেলবে? হায় ভগবান, হায়, কেন করলে, কেন করলে এরকম? ও মিথ্যে বলছে, আমি কিছু করিনি এসব। কিন্তু আমার কাছে যে প্রমাণ আছে, তুমি আর কত মিথ্যে বলবে? কি প্রমাণ আছে তোর কাছে? সেদিন শ্রাবণ বাবু তোমায় ওই বাড়ি থেকে বেরোতে দেখেছিল তো। উনি প্রদীপ বাবুর খুনি, আর উনি পুলিশকে যে সব কিছু বলে দিয়েছেন। পুলিশ এখানে আসবে আর কিছুক্ষণের মধ্যেই, কিন্তু তোমায় শাস্তি দেওয়ার কাজটা যে পুলিশের নয় মা। না 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 না, সব মিথ্যে, সব মিথ্যে। আর কেউ তোমায় বাঁচাতে পারবে না। শান্ত হও ইরাবতী, ওনার কর্মের শাস্তি ওনাকে পুলিশ দেবে। এই পৃথিবীতে তোমার কর্ম শেষ, তোমাকে মুক্ত হতে হবে ইরাবতী। ইরাবতী সজোরে টিপে ধরল চন্দনা দেবীর গলা। তবে নিশিকান্ত তান্ত্রিকও যে ছাড়ার পাত্র নন। উনি আবারও মন্ত্রোচ্চারণ শুরু করলেন। সঙ্গে সঙ্গে ইরাবতীর প্রবল চিৎকার সারা বাড়িতে প্রতিধ্বনিত হতে লাগল। চন্দনা দেবী হাঁপ ছাড়লেন। কিন্তু এ কি, নিশিকান্ত তান্ত্রিক কিভাবে বাতাসে ভেসে উঠছে? পিছন থেকে ওনার ঘাটটা কেউ যেন চেপে ধরে ওনাকে ওপরে ঠেলে তুলছে। কিন্তু কে? ইরাবতীর পক্ষে তো এমন করা সম্ভব নয় এই মুহূর্তে। সবাই দেখছেন নিশিকান্ত তান্ত্রিকের ঘাড়ের পিছন দিক থেকে উঁকি দিচ্ছে পারুলের হিংস্র মুখ। পারুল? কিন্তু কিন্তু ও তো ওখানে। কেমন ভাবে সম্ভব নবীন বাবু? পারুল তো এখনো ওখানে মেঝেতে পড়ে আছে। তাহলে তাহলে পারুল এখানে কিভাবে? অসম্ভব, অসম্ভব। আমি বলেছিলাম না, ইরার কিছু হলে পারুল ছাড়বে না। ওই যে দেখো দেখো, ও আমার পারুল, আমার পারুল।
আমি আসার পর থেকে ঠিক এই শক্তিটারই আভাস পাচ্ছিলাম। কিন্তু কিন্তু এই পারুলের শরীরে তো কোনো ক্ষত নেই। নবীন বাবু, আপনি কিছু বলুন। আপনি আপনি চুপ করে আছেন কেন? নবীনবাবু একেবারে কাঠ হয়ে দাঁড়িয়ে রয়েছেন নতুন পারুলের দিকে তাকিয়ে। শুধু মুখ থেকে অস্ফুটে এক নাম বেরিয়ে এলো, হেমলতা। হেমলতা? হেমলতা কে? সামনে তান্ত্রিকের ঘাড় ধরে থাকা অশরীরীর দিকে আঙুল দেখিয়ে ইঙ্গিত করলেন নবীনবাবু। কে? সবটা সবটা পরিষ্কার করে বলুন নবীন বাবু। এ তো হুবহু পারুল। কারণ পারুল আসলে এই হেমলতারই মেয়ে, হুবহু মায়ের মতো মুখ বসানো। মানেটা আমি বলছি। পারুল আমার আর নবীন বাবুর ছোট মেয়ে। আমি নবীন বাবুর প্রথম স্ত্রী। তবে ইন্দিরাও? হ্যাঁ, ও আমারই মেয়ে। তোর সাহস কি করে হলো তান্ত্রিক আমার মেয়েদের কষ্ট দেওয়ার? এসব কি নবীন বাবু? আমাকে আমাকে ছাড়ো, আমি তো এখানে তোমাদের মুক্তি দিতেই এসেছি। আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো। চুপ, আমাকে ছাড়ো, একদম চুপ। আজ সব হিসেব মেটাবো আমি। নবীন বাবু, আমার মেয়েটাকে কোন লজ্জায় আপনি ত্যায্য কন্যা করেছিলেন? আপনার রুচিতে বাঁধেনি? আমার ক্ষমা করে দাও হেমলতা, ক্ষমা করে দাও। খুব বড় ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ক্ষমা করে দাও হেমলতা। ক্ষমা? এতদিন নিজের ভুলের কথা মনে হয়নি? যখন নিজে বাইজি বাড়িতে ড্যাং ড্যাং করে গিয়ে চোখের সুখ মেটাতে যেতে, তখন মান সম্মানের কথা মাথায় আসেনি? থামো হেমলতা, হেমলতা থামো। কেন কেন থামবো আমি? আজ সবার সামনে তোমার এই সুন্দর রূপটার আড়ালের কীর্তিগুলো জানুক সবাই, সবাই জানুক। হেমলতা, হেমলতা, তুমি অপূর্ব, যেন স্বয়ং স্বর্গের রম্ভা নেমে এসেছে এই পৃথিবীতে। আপনি তো বেশ ভালোই মেয়েদের মন কাটতে পারেন নবীনবাবু। কোথা থেকে শিখলেন বলুন তো? এই যে পুরোটাই আমার মনের কথা হেমলতা, যার মধ্যে কোনো মিথ্যে নেই। আজ সবার সামনে একটা প্রস্তাব রাখতে চাই তোমার কাছে। বলো, অনুমতি দেবে? বাবা, আমি আর অনুমতি দেবার কে? বলুন। আমি তোমাকে বিয়ে করতে চাই হেমলতা। বিয়ে? কি বলছেন এসব আপনি? আমাকে বিয়ে? হ্যাঁ, তোমাকে আমি আমার রানী করে রাখবো। বলো, যাবে আমার সাথে? রানী হওয়ার স্বপ্ন কার থাকে না বলুন? কিন্তু রানী হওয়ার যোগ্যতা আমি অনেকদিন আগেই হারিয়ে ফেলেছি নবীনবাবু। তোমার এই স্বপ্ন আমি পূরণ করব, কথা দিচ্ছি। সত্যি? আপনি সত্যি বলছেন? আপনি আমাকে বিয়ে করলে আমি এই জায়গা থেকে নিজেকে চিরদিনের জন্য সরিয়ে নেব। কিন্তু আমার অতীত নিয়ে পরে আপনার কোনো সমস্যা হবে না তো? না গো না, আমি তোমাকে খুব ভালোবাসি হেমলতা, খুব ভালোবাসি। নবীনবাবু জীবনে এখন একাই থাকেন। মা বাবা দুজনেই কম বয়সে রোগ ব্যাধির জন্য গত হয়েছেন। এরপর হেমলতাকে বিয়ে করার পর বাইজি বাড়ির মায়া থেকে নিজেকে বের করতে পেরেছিলেন। সমাজ এই বিয়েটাকে খুব একটা ভালো চোখে দেখেনি, তবে সেই মুহূর্তে ভালোবাসার ওপর আর কিছুই দেখেননি উনি। কিন্তু সত্যিই কি এটা ভালোবাসা নাকি মোহ?
বছর যেতে যেতে পোয়াতি হয় হেমলতা। ইন্দিরার জন্মের কয়েক বছর পর আবারও একটি কন্যা সন্তানের জন্ম দেয় হেমলতা, পারুল। কিন্তু সুখের সংসারে ঠিক এরপর থেকেই ভাঙন ধরতে শুরু করল। বন্ধ কর ইন্দিরা, এই আওয়াজ বন্ধ কর। আমার মোটেও ভালো লাগছে না এসব। এত নাচের প্রতি ঝোঁক কেন তোর? হ্যাঁ, কেন? কেন বাবা, কি হবে নাচলে? কত শত আমি বলতে পারছি না। তুমি এই ঘুঘুর পড়বে না তো পড়বে না, পড়াশোনায় মন দাও, নাচ ছাড়ো। কিন্তু আমার তো ভালো লাগে নাচ করতে। এই ঘুঙুরের শব্দ আমার খুব ভালো লাগে। আহ, কথা বাড়িও না, যেটা বলছি সেটা করো। এমন কেন করছেন আপনি? নাচ তো কোনো খারাপ জিনিস নয়, ও তো নিজের বাড়িতেই নাচছে, তাও কেন আপনি ওকে বাধা দিচ্ছেন? নাচ? তোমার কোনো ধারণা আছে এই সমাজে আমাদের কেমন ভাবে চলতে হয়? সমাজের লোকের সামনে ইন্দিরাকে নিয়ে কথা উঠলেই তারা হাসাহাসি করে। কি বলে জানো? মা যেমন নাচুনি, মেয়েও তো তেমনি হবে। মেয়েও বড় হয়ে ওই বাইজি ঘরেই গিয়ে উঠবে। এগুলো তোমার কানে আসে? তুমি বেরো বাইরে। এইসব কথাগুলো না আমি সহ্য করতে পারি না, বুঝলে? হেমলতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এমনটা তো হওয়ার কথা ছিল না। নবীনবাবুকে তো সে আগেই সাবধান করেছিল, আর এখন ঠিক সেটাই হচ্ছে। হেমলতা আর কোনো কথা বলল না। কিন্তু সেদিন বিকেলে সেই 10 বছরের ইন্দিরার সাথে যা ঘটল তা খুব একটা ভালো নয়। গ্রামের মাঠে খেলার সময় বাইজি বাড়ির মালিক তাকে নাচের লোভ দেখিয়ে সেখানে নিয়ে যায়। সারা গ্রামে খবরটা ছড়িয়ে পড়তেই লোকের মুখে ছি ছি পড়ে যায়। যা শুনে নবীনবাবুর আগে ফেটে পড়লেন হেমলতার উপর। হেমলতা, কোথায় তুমি? এখানে শোনো, দেখো তোমার গুণধর্মে কি করেছে। কি হয়েছে? চিৎকার করছেন কেন? এটা তোমার মেয়েই বটে, সেটা প্রমাণ হয়ে গেছে, বুঝলে? বাইজি বাড়ি থেকে ফিরেছে দিদি, নিজের মতোই তৈরি করলে বলো মেয়েটাকে। হ্যাঁ, ছি 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 ছি। আরো একটা মেয়ে বড় হচ্ছে, সে খেয়াল আছে? তাকে অন্তত নিজের মতো নষ্ট বানিও না। হ্যাঁ, কাকে আবার বলছি, তোমার বদলে অন্য কেউ বরং ভালো করে মানুষ করতে পারবে। যত সব। আমি বারবার বলেছিলাম আমার মতো মেয়েকে বিয়ে করা হয়তো ঠিক হবে না আপনার জন্য, কিন্তু তাও আপনি জেদ ধরে রেখেছিলেন। আর এখন এত কিছু শুনতে হচ্ছে আমাকে। এই দিদিকা, কেন গেছিস ওখানে? বল, কেন গেছিস ওখানে? কেন গেছিলিস? একজন এসে আমাকে বলল ওখানে নাকি নাচ শেখানো হয়, খুব সুন্দর, তাই আমি গিয়েছিলাম। বললো বলেই তোকে যেতে হবে? বললো বলেই? কেন যাবি তুই? বল কেন যাবি? বজ্জাত মেয়ে, কেন গেছিস বল? এত বছর পরে এসে নতুন করে নিজের স্বামীর কাছ থেকে এমন অপমান সহ্য করতে পারল না হেমলতা। তাই সেই রাতেই নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল সে। ইন্দিরা আর তার ছোট্ট বোনটা নিজের মাকে হারালো, কিন্তু সেই ছোট শিশুটার যে একজন মা খুব প্রয়োজন। তাই নবীনবাবু দ্বিতীয়বার বিয়ে করলেন চন্দনা দেবীকে। উনি সবটা জানার পরেও বিয়েতে রাজি হয়েছিলেন। 2 মেয়ের মা হওয়ার দায়িত্বও নিয়েছিলেন তিনি। কিন্তু ইন্দিরা যত বড় হতে থাকল, ওর মন যেন সেই বাইজি বাড়ির দিকে আকর্ষিত বোধ করতে থাকল, যেটা চন্দনা দেবীর মোটেও পছন্দ ছিল না। তবে শেষমেশ ইন্দিরা নিজেকে আটকাতে পারল না। নিজের মায়েরই মেয়ে হয়ে উঠল সে। সমস্ত ঘটনা বলে হেমলতার আত্মা যেন একটু শান্ত হল। নিশিকান্ত তান্ত্রিকের শ্বাস প্রশ্বাস ফিরে এসেছে আবার। আমার অনেক বড় ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও হেমলতা, আমায় ক্ষমা করে দাও। আমারও অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকেও ক্ষমা
কি বললি? তুই যেটা করেছিস সেটা ভুল নয়, অপরাধ, পাপ। তুই আমার বড় মেয়েটাকে শুধু খুন করিসনি, তুই আমার ছোট মেয়েটারও জীবন নরক বানিয়ে দিয়েছিস। না 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 না, পারুলের সাথে আমি কিচ্ছু করিনি। আমি কখনো এই বাড়ি থেকে যাইনি চন্দনা, আমাকে মিথ্যে বোঝাস না। আমার পারুল একেবারে সুস্থ স্বাভাবিক একটা বাচ্চা ছিল, হঠাৎ সে কিভাবে পাগল হয়ে গেল এর উত্তর কি তুই দিবি নাকি আমি? দিনের পর দিন আমার ছোট মেয়েটাকে কি সমস্ত ভুল ভাল ওষুধ খাইয়ে তুই পাগল বানিয়েছিস ওকে। ওই মেয়েটা তোর কি ক্ষতি করেছিল বল? বানিয়েছি, আমি ওকে পাগল বানিয়েছি, কারণ তোর মতো এই মুখ আমার সহ্য হতো না। বাইজি মেয়ে মানুষদের আমার একদম সহ্য হয় না। আর তোর মতো নীচ মানসিকতার মানুষদের আমি বেঁচে থাকতে দেব না, যে কিনা আমার সন্তানের খুনি। পারুলও এখানে আর থাকবে না, ওকে আমাদের সাথে নিয়ে যাব। নবীন বাবু, একজন মা নিজের সন্তানের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ না নিয়ে কখনো শান্ত হতে পারে না। চন্দনা দেবীকে আজ ওর হাতেই শেষ হতে হবে, নইলে এই বাড়ি থেকে অশরীরী ছায়া কখনো সরবে না। হেমলতা আর আপনার মেয়ের আত্মা কখনোই শান্তি পাবে না। এবার তো শরীর থেকে রক্ত ঝরানোর পালা। হেমলতা প্রবল আর্তনাদের সাথে নিজের সমস্ত শক্তি দিয়ে চন্দনা দেবীর গায়ের চামড়া ক্রমাগত ছিঁড়ে নিতে থাকে। চন্দনা দেবীর আর্তনাদ বাড়ি চিরে বেরোচ্ছে বাইরে, ভেসে চলেছে রক্ত। কিন্তু এটুকুতে শান্ত হয়নি হেমলতা। দুই হাত দিয়ে চন্দনা দেবীর গলা চেপে ধরে। শ্বাসরোধ হয়ে যায় চন্দনা দেবী। ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। এদিকে পারুলেরও প্রাণবায়ু নেই। কিছুক্ষণ পরে তারও মৃত্যু ঘটে। পারুল এখনো অব্দি জানলই না তার আসল মাকে, তবে আজ থেকে সে জানবে। আমার সেই ছোট্ট পারুলকে আবার আমি ফিরে পাবো। মা, চলো, আমাদের সময় হয়ে গেছে যাওয়ার। আমাদের আজকের গল্পের প্রশ্ন হল, পারুলের পাগল হওয়ার পিছনে কার হাত ছিল? শুনছিলেন আমাদের আজকের নিবেদন বাইজি মহলের ভূত। গল্পকার রিয়া দাস, পারুল রিয়া, গ্রামবাসী রনিত, হেমলতা সঙ্গীতা, চন্দনা ইন্দ্রাণী, শ্রাবণ মিঠুন, ইরাবতী পৃথা, বৈদ্যমশাই শঙ্কর, নিশিকান্ত রাজী, প্রদীপ অনির্বাণ, নবীন পার্থ অরণ্যদেব। গল্প পাঠে, গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি সায়ন। সমগ্র গল্পের আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রনিত, পোস্টার ডিজাইনে মুরালি। কেমন লাগলো আমাদের আজকের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের গল্প নিয়মিত শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার একটি নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি আমরা। ততক্ষণের জন্যে বি সেফ, স্টে কানেক্টেড।